আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সবাইকে আজকের কিশোর বাতায়নের এসএসসি 2021-এর বিশেষ প্রস্তুতিমূলক ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আফসানা আমাতুর রাব্বি, সহকারী শিক্ষক, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের কাছে প্রথমেই একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আমাদের দুপুর 3টায় ক্লাসটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ক্লাসটি নিতে পারিনি সেই সময়। তোমরা যারা আমার জন্য অপেক্ষা করেছিলে, অর্থাৎ ক্লাসটির জন্য যারা অপেক্ষা করেছিলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে জয়েন করেছো। তোমরা ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। আচ্ছা, সাবরিনা আক্তার আছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ঐশী আছো, সাবরিনা সুলতানা রিনা শুভ বিকেল বলছো, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আছো নিশাত তৌফিকা। আচ্ছা, রিনা সাবরিনা সুলতানা রিনা, তুমি মাদারীপুর থেকে আছো বলছো। আহসান হাবিব, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ঐশী কাপাসিয়া থেকে আছো। আচ্ছা, আরও আছো মোহাম্মদ হোসেন, আছো আবু হেনা, ওয়ালাইকুম আসসালাম। সুমন ইসলাম আছো, আছো নুজহাত তাবাসসুম অরিন। নিশাত তৌফিকা তুমি আছো মেহেরপুর থেকে। আচ্ছা, কামাল খান আছো রাজবাড়ী থেকে। আরশাদ ইসলাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মারজুক মাহাদি আছো। ইমরান হোসেন আছো কুমিল্লা থেকে। আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। এখানে আমি আমাদের যে পর্যায় সারণী আছে সেখান থেকে আমি একটা পর্যায় সারণীর ছক তুলে দিচ্ছি, পুরোটা না। এখানে লিখলাম ওয়াই আর এখানে লিখলাম আর্গন। আমরা দেখেছি এই ধরনের উদ্দীপক আমরা দেখে থাকি। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে কোন মৌলটি আকার সবচেয়ে বড়। একটা ছক তুলে দিয়েছি এবং বলছি যে কোন মৌলটির আকার সবচেয়ে বড়। তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর করে জানিয়ে দাও। আচ্ছা, ওমর ফারুক আছো, সাথে রাঙ্গামাটি থেকে আছো, আছো সুকান্ত দাস, সাখাওয়াত পাটোয়ারি, সালাম জানিয়েছো তুমি, ওয়ালাইকুম আসসালাম। নাজিয়া আশরাফ আছো কিশোরগঞ্জ থেকে, ফারহান নিহাল আছো গাজীপুর থেকে। আচ্ছা আচ্ছা, তোমরা যে যেখান থেকেই অংশগ্রহণ করছো ক্লাসে, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা, এখানে আমি এক্স লিখেছি, তারপর ম্যাগনেসিয়াম লিখেছি, তারপরে ওয়াই দিয়েছি আর আর্গন লিখেছি। অর্থাৎ এখানে কিন্তু এক্স এবং ওয়াই মৌলটি কি সেটি আমরা জানি না। তাহলে এক্স মৌলটি কি হবে? তাহলে ম্যাগনেসিয়ামের আগে
মৌলটি হচ্ছে এক্স, তাহলে সেই মৌলটির নাম কি? আচ্ছা, অনেকেই উত্তর করছো। আচ্ছা, অ্যালুমিনিয়াম লিখছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যে ছকটি তুলে দিয়েছি সেখানে বললাম যে এখানে এক্স একটি মৌল আছে, অর্থাৎ এটা যদি ম্যাগনেসিয়াম হয়, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তাহলে ম্যাগনেসিয়ামের আগের যে মৌলটি আছে সেটি নিশ্চয়ই 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হবে। তাহলে এই এক্স মৌলটি মানে হচ্ছে কি? সেটি হচ্ছে সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। অন্যদিকে আর্গন আছে, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, আর আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এর আগের মৌলটি বলছি ওয়াই, তাহলে ওয়াই মৌলটি কি হবে? তাহলে তার পারমাণবিক সংখ্যা নিশ্চয়ই 17 হবে। তাহলে 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কোনটি? অবশ্যই সেটি ক্লোরিন। তাহলে এক্স হচ্ছে সোডিয়াম, তারপরে আছে ম্যাগনেসিয়াম, আর ওয়াই তাহলে আমরা কি লিখব? ওয়াইকে আমরা এখানে ক্লোরিন লিখলাম। আর আর্গন হচ্ছে শেষেরটা। তাহলে এখানে 4টা মৌল পেলাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, আর্গন। এখন আমরা বলছি যে কোন মৌলটি সবচেয়ে বড়। তাহলে প্রথমে তোমাকে এই মৌলগুলো কি সেটা জানতে হবে, আর মৌলগুলো যদি তুমি জানতে পারো তাহলে তাদের পারমাণবিক সংখ্যা কত সে অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের যদি ইলেকট্রন বিন্যাস করি, অর্থাৎ সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা দেখি 1s2, 2s2, 2p6, 3s1। ম্যাগনেসিয়ামের করলে 1s2, 2s2, 2p6, 3s2। ক্লোরিনের হচ্ছে 17, তাহলে তার ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় হচ্ছে 2p6, 3s2 এবং 3p5। আর্গনেরটা করি যদি আমরা, আর্গনেরটা যদি করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p8। লক্ষ্য করে দেখো তো, এই 4টা মৌলের যে ইলেকট্রন বিন্যাস করলাম তাদের সর্বশেষ শক্তি স্তর 3 অরবিটালে আছে, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে আছে। এটাও 3 নম্বর শক্তি স্তরে আছে, এটাও 3 নম্বর শক্তি স্তরে, এটাও 3 নম্বর শক্তি স্তরে। তাহলে আমরা বলি যে তারা কি একই পর্যায়ের মৌল। তারা তাহলে কত নাম্বার পর্যায়ে আছে? তারা সবাই তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে একই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকার কি হয়? আমরা কি জানি? আমরা জানি যদি একই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে তাদের আকার আস্তে আস্তে কি ছোট হয়ে যায়। তাহলে আমার প্রশ্ন ছিল কোন মৌলটি সবচেয়ে বড়? তাহলে সে অনুসারে কোন মৌলটি সবচেয়ে বড় হবে? অবশ্যই সোডিয়ামের, কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা সবচাইতে এখানে কম, 11। ম্যাগনেসিয়াম ছিল 12, ক্লোরিন ছিল 17, আর আর্গন হচ্ছে 18। তাহলে আমরা, আচ্ছা দুঃখিত, আচ্ছা তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে আজকে আমাদের যে আলোচনা যে এই সোডিয়ামের আকার হচ্ছে সবচেয়ে বড়, এটা আমরা জানলাম। তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের কি বিষয়ে পড়াশোনা। আজকে আমরা পর্যায় সারণী অর্থাৎ অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। সেখান থেকে আমরা যে পর্যায়বৃত্ত ধর্ম আছে সেখানে আছে পরমাণুর আকার আর আয়নীকরণ শক্তি।
অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম কিন্তু আমাদের অনেকগুলো ছিল, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপরে হচ্ছে পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সেখান থেকে আমি আজকে পরমাণুর আকার এবং আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসে। আচ্ছা, তোমরা অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করেছো, আমি দেখে নিচ্ছি কারা কারা উত্তর দিয়েছো। আচ্ছা, এক্স মৌলটি সোডিয়াম, সেটি অনেকে উত্তর দিয়েছো। আসান হাবিব দিয়েছো, রীতা কুণ্ড দিয়েছো, ধন্যবাদ। আচ্ছা, মরিয়ম ত্রিপুরা, তুমি আছো বান্দরবন থেকে, অনেক দূরের, ধন্যবাদ। আচ্ছা, রকিবুল ইসলাম জানিয়েছো ওয়াই হচ্ছে ক্লোরিন, হ্যাঁ তোমার উত্তরটি সঠিক। আচ্ছা, তাহলে সাবিনা সুলতানা বলেছো যে সোডিয়ামের আকার সবচেয়ে বড়, হ্যাঁ সোডিয়ামের আকার সবচেয়ে বড়। কেন বড় যদি আরেকটু আমরা আলোচনা করি, এভাবে করে আমরা বলতে পারি, আমরা তো বললাম যে এরা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ তৃতীয় পর্যায়ে যদি মৌল হয়ে থাকে, আমরা ইলেকট্রন বিন্যাস, প্রথমে আমরা পারমাণবিক সংখ্যা জানলাম, তারপর আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, তারপরে আমরা বলতে পারলাম এরা তৃতীয় পর্যায়ের মৌল। আচ্ছা, তার মানে এদের শক্তি স্তর একই। এখন যদি আমরা সোডিয়ামের সোডিয়ামের যদি আমরা পরমাণুর গঠনটা আঁকি, আবার লিখছি যে সোডিয়ামের পরমাণুর গঠনটা যদি আঁকি, সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তর 8টি ইলেকট্রন থাকবে, তাহলে 10টি হলো, এবং তৃতীয় শক্তি স্তরে থাকবে 1টি মাত্র ইলেকট্রন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যাও 11, কিন্তু প্রোটন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত এবং নিউক্লিয়াসে প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক আধান, অন্যদিকে ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আধান, এদের মধ্যে কি হয়, এই নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলোর সাথে এখানে যে প্রোটনগুলো আছে পজিটিভ চার্জ বিশিষ্ট, তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করে। তো যখন এই ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বাম থেকে ডানে বাড়ছে, অর্থাৎ এখানে সোডিয়ামের ছিল 11, ম্যাগনেসিয়ামের 12, এবং তারপরে আস্তে আস্তে 17 এবং 18, এই যে পারমাণবিক সংখ্যা বাড়ছে, তার মানে কি তাদের প্রোটন সংখ্যাও বাড়ছে, তাদের ইলেকট্রন সংখ্যাও বাড়ছে। তাহলে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা যখন বাড়তে থাকবে, এখানে সোডিয়ামে 1টি ইলেকট্রন আছে, আমরা যদি আবার ম্যাগনেসিয়ামের পরমাণুর গঠন আঁকি, সেখানে কি হবে, ম্যাগনেসিয়ামের যদি আমরা পরমাণুর গঠন আঁকি, তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমাদের হবে তার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, এবং সর্বশেষ শক্তি স্তরে থাকবে 2টি ইলেকট্রন। তাহলে এখানে ইলেকট্রন আছে 12টি, প্রোটন আছে 12টি। তাহলে এখানে প্রোটন এবং ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ আছে, অবশ্যই ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকাতে সেখানে আকর্ষণ কি আরও বেশি হবে। তাহলে ইলেকট্রন সংখ্যা বাড়লে প্রোটন সংখ্যাও বাড়ছে। আবার বলছি, এখানে আমি লিখে দিই, তাহলে ম্যাগনেসিয়ামের কি ইলেকট্রন প্রোটন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যাও বাড়ছে, সেই সাথে কি তার আকর্ষণ বলও কি বৃদ্ধি পাচ্ছে, আকর্ষণ বলও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে, তত কি হবে,
তাদের মধ্যে দূরত্ব কমে যাবে। আর দূরত্ব কমলে অবশ্যই তার আকারটা কি ছোট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে সোডিয়ামের আকার এবং সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়ামের আকার বড়, ম্যাগনেসিয়ামের আকার ছোট, কারণ ম্যাগনেসিয়ামের বাইরে আছে 2টি ইলেকট্রন আর সোডিয়ামের বাইরে আছে 1টি ইলেকট্রন। তাহলে কি তাদের এই প্রোটন এবং নিউট্রনের প্রোটন এবং যে ইলেকট্রন আছে তাদের মধ্যে আকর্ষণ ম্যাগনেসিয়ামের বেশি, তাই দূরত্ব কম, আর দূরত্ব কম বলেই আকার কি ছোট। তাহলে আমরা যদি এইভাবে আঁকি, তাহলে আকর্ষণ বাড়লে কি হবে, দূরত্ব কম হবে, সেটাকে আমরা এভাবে নিচে অ্যারো দিয়ে বলতে পারি। আর আকার কি হবে, দূরত্ব কমলে আকার ছোট হবে। তাহলে সোডিয়ামের আকার যদি এতটুকু হয়, ম্যাগনেসিয়ামের আকার কি আরেকটু ছোট হবে। আচ্ছা, বেশি ছোট হয়ে গেছে, আর এরকম হবে। আর তারপরে ক্লোরিনের আকার কি আরও ছোট হবে, এবং আর্গনের আকার তার থেকেও, ক্লোরিনের থেকেও ছোট হবে। তাহলে কি একই পর্যায়ে অর্থাৎ বাম থেকে, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে কি হবে, পরমাণুর আকার ছোট হবে। আর একই গ্রুপে যদি উপর থেকে নিচে নামি তাহলে আকার বড় হবে। কিভাবে আকার বড় হবে আমরা এখন সেটাও দেখব। ধরো এখানে তো আমরা যদি এটাকে মুছে ফেলি, সরি, এটা একই পর্যায়ে ছিল। আমরা তো বলেছিলাম যে এক্স হচ্ছে সোডিয়াম, এক্স যদি সোডিয়াম হয়, সোডিয়ামের নিচে আছে যে মৌলটি সেটি হচ্ছে পটাশিয়াম। তাহলে সোডিয়ামের তো আমরা বললাম যে সোডিয়ামের আমাদের ইলেকট্রন সংখ্যা, আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে 11 বা পারমাণবিক সংখ্যা 11। সেটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 4s1 3p6 4s1। তাহলে সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের এবং পটাশিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। তাহলে এবার আমরা পরমাণু চিত্র আঁকব। সোডিয়াম, তার সর্বশেষ শক্তি স্তরে ছিল 1টি ইলেকট্রন। সর্বশেষ শক্তি স্তরে ছিল 1টি ইলেকট্রন। আর যদি আমরা পটাশিয়ামের পরমাণুর গঠনটা আঁকি, তাহলে এখানে 4টা শক্তি স্তর হবে। আচ্ছা, দেখা কি যাচ্ছে? আচ্ছা, মনে হয় দেখা যাচ্ছে না, আমি এই পাশে আঁকি তাহলে। না, এটা নিচে লিখতে হবে আমাদের। আচ্ছা, দেখা কি যাচ্ছে?
আচ্ছা, বলছো যে আহসান হাবিব সকল মৌলের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। হ্যাঁ, অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানতে হবে। এই পরমাণুর আকার বলো, তাছাড়া আয়নীকরণ শক্তি বলো, এগুলোর জন্য আমাদের ইলেকট্রন বিন্যাস যেমন জানতে হবে, তার আগে অবশ্যই পারমাণবিক সংখ্যা জানতে হবে। পারমাণবিক সংখ্যা জানলে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা বলছি যে এখানে তোমার হচ্ছে, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, আমি আর একটু উপরে লিখি। সোডিয়ামের শক্তি স্তর হচ্ছে 3টা, আর যদি পটাশিয়ামের শক্তি স্তর আঁকি সেটা হচ্ছে আমাদের 4টা। ইলেকট্রনগুলো আমরা দিয়ে দিই। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 8টি পটাশিয়ামের, এবং চতুর্থ শক্তি স্তরে হচ্ছে 1টি। তাহলে দেখো এখানে ছিল হচ্ছে 3টি শক্তি স্তর, আর পটাশিয়ামের হচ্ছে 4টি শক্তি স্তর। তাহলে কি এই যে ইলেকট্রনের সাথে এই প্রোটনগুলোর আকর্ষণ কি স্বাভাবিকভাবেই কম হবে, কারণ এরা কি, এদের দূরত্ব বেশি। সেই কারণে কি হয়, আকর্ষণ কম কাজ করার কারণে তাদের দূরত্ব বেশি, আর দূরত্ব বেশি মানেই হচ্ছে কি পরমাণুর আকারটা বড়। তাহলে একটা গ্রুপের দিকে যখন আমরা তাকাই, তখন যদি উপর থেকে নিচে নামি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল 11, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে পারমাণবিক সংখ্যা নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। নিচের দিকে বৃদ্ধি পাওয়া মানে কি, তার শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একই পর্যায়ে কিন্তু শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায়নি। তাহলে যখন শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে আকর্ষণ কম কাজ করছে। এই আকর্ষণ কম কাজ করার জন্য তাদের মধ্যে কি দূরত্বটা বেশি তৈরি হচ্ছে। সে কারণে কি হয়, পরমাণুর আকার উপর থেকে নিচে গেলে আস্তে আস্তে বড় হতে থাকে। সেই জন্য আমরা বলেছিলাম যে একই পর্যায়ে পরমাণুগুলো যদি বাম থেকে ডানে যায়, পরমাণুর আকার ছোট হয়, এবং একই গ্রুপে যদি উপর থেকে নিচে নামে, তাহলে পরমাণুর আকার বড় হয়। কিন্তু এখন আমরা দেখলাম পরমাণুর ক্ষেত্রে, এখন আমি দেখব আয়নের ক্ষেত্রে কি হয়। তোমাদের জন্য এখন একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে আয়নের ক্ষেত্রে এখন আমরা দেখব। এখানে আমি একটি প্রশ্ন দিচ্ছি। ধরো এখানে হচ্ছে লিথিয়াম, এটা হিলিয়াম দিলাম, আর এখানে দিলাম হাইড্রোজেন। WXYZ যেগুলো কি কোনো আসলে প্রচলিত অর্থে কোনো আসলে প্রতীক নয়। তাহলে এই মৌলগুলা কি, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে ধরো এটা গয়ের জন্য আসলো, Z2+। পরমাণু ও আয়ন সমূহের মধ্যে আয়নসমূহের আকারের ক্রম ব্যাখ্যা করো। W-X, Y+ এবং Z2+। পরমাণু ও আয়নসমূহের আকারের ক্রম ব্যাখ্যা করো। তাহলে এখানে এই W কি, X কি, Y কি, Z কি, আমাকে তোমরা কমেন্ট বক্সে উত্তর করে জানাও।
আর সেই সাথে দেখে নিচ্ছি তোমাদের কোনো প্রশ্ন আছে কি না। মমিনুর রহমান বলছো আউটস্ট্যান্ডিং ক্লাস ম্যাম, ধন্যবাদ। নিশা তৌফিকা বলছো নাইস ক্লাস, ধন্যবাদ। আচ্ছা, আহসান হাবিব বলছো ম্যাম কত মোল পর্যন্ত পারমাণবিক সংখ্যা জানতে হবে। আচ্ছা, আমি তো বলবো যে 118টা মোলেরই পারমাণবিক সংখ্যা জেনে রাখো, তবে সেটা পারলে তো অবশ্যই ভালো, আর না পারলে বলবো যে 1 থেকে 50 পর্যন্ত মোটামুটি জানা থাকলে বেশ উপকারী আসবে। আচ্ছা, দীপান্বিতা রায় বলছো ওয়াই হচ্ছে সোডিয়াম, এক্স হচ্ছে নিয়ন, ডব্লিউ হচ্ছে এফ এবং জেড হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, ওয়াই হলো আহসান হাবিব বলছো ডব্লিউ হলো ফ্লোরিন, গুড। শরীফা জাহান, আচ্ছা শরীফা জাহান ডব্লিউ কি সেটা কিন্তু জানাওনি। সোহেল রানা বলছো ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। হাসিনা আক্তার বলছো ডব্লিউ হচ্ছে এফ। নিশাত তৌফিকা বলছো এফ। হ্যাঁ, আমরা দেখলাম এটা কিভাবে আমরা বুঝবো। আচ্ছা, লক্ষ্য করো, এটা 3-এর জন্য সৃজনশীল প্রশ্ন, সৃজনশীলের 3 নং প্রশ্ন, যেটা হচ্ছে বলছে যে এখানে আমরা যদি উদ্দীপকটা দেখি, এখানে আমরা দেখব যে হিলিয়াম আছে 18 নম্বর গ্রুপে, যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে হিলিয়ামের পরে কোন নিষ্ক্রিয় গ্যাসটি আছে? আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলি হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে হিলিয়ামের পরে যে মৌলটি আছে সেটা হচ্ছে অবশ্যই নিয়ন, তার মানে এক্স হচ্ছে এখানে নিয়ন। আর ডব্লিউ হচ্ছে নিয়নের আগের মৌলটি। নিয়নের পারমাণবিক সংখ্যা যদি 10 হয়ে থাকে তাহলে তার আগের মৌলটি অবশ্যই 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, এবং সেটি কি? সেটি হচ্ছে ফ্লোরিন। উদ্দীপকগুলো নিয়ে আমাদের এইভাবে ভাবতে হবে, ঠিক আছে? তারপরে আসো লিথিয়াম আছে, লিথিয়ামের অর্থাৎ হাইড্রোজেন লিথিয়াম আছে 1 নাম্বার গ্রুপে আছে। তাহলে 1 নং গ্রুপের লিথিয়ামের পরের যে মৌলটি সেটি হচ্ছে কি? সোডিয়াম। তাহলে ওয়াই হচ্ছে সোডিয়াম। আর সোডিয়ামের পরের যে মৌলটি সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এই আমরা 3-এর যখন উত্তর করব, এই যে তুমি উদ্দীপক থেকে মৌলগুলোকে চিহ্নিত করলে, এখানেই কিন্তু তুমি 1 পেয়ে গেলে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি এডব্লিউ কি? এফ। তাহলে এফ আয়নের কথা বলেছে, ঠিক আছে, আমরা আয়ন লিখলাম। এক্স হচ্ছে নিয়ন লিখলাম, এবং ওয়াই বলছে সোডিয়াম প্লাস, এবং জেড হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আয়ন। আচ্ছা, এদের পারমাণবিক সংখ্যা যদি আমরা লিখি, ফ্লোরিনের হচ্ছে 9, নিয়ন 10, ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তাহলে তুমি প্রথমে উদ্দীপক থেকে মৌলগুলো চিহ্নিতকরণ করলে, এখানে 1 পেয়ে গেলে। এখন আমরা এদের ইলেকট্রন বিন্যাস করব, তখন আমরা বুঝতে পারবো এরা কি একই পর্যায়ে আছে না এখানে গ্রুপও আছে, সেটি চিন্তা করব। তারপরে এদের পরমাণু প্রোটন সংখ্যা কি বাড়ছে না ইলেকট্রন সংখ্যা বাড়ছে সেগুলো ক্যালকুলেশন করব। আচ্ছা, প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ যে রসায়নে এক অধ্যায়ের সাথে অন্য অধ্যায় কিন্তু রিলেটেড। সুতরাং এই যে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু আমাদের এই ইলেকট্রন বিন্যাস কিন্তু ছিল 3য় অধ্যায়। অর্থাৎ 3য় অধ্যায় যদি তুমি ভালো করে বুঝতে পারো, এখানের চতুর্থ অধ্যায়ের এই পর্যায় সারণীর এই পর্যায়বৃত্ত ধর্মের এগুলো সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে। আর সৃজনশীল তোমরা জানো নিশ্চয়ই,
এক অধ্যায় থেকে সব প্রশ্ন হয় না, বিভিন্ন অধ্যায় সব কিছু মিলিয়ে প্রশ্ন করা হয়, সুতরাং প্রতিটা অধ্যায় কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেলি। 1s2 2s2 2p6, কারণ এখানে তোমার আমরা আয়ন করছি, ফ্লোরিন আয়নের ইলেকট্রন বিন্যাস করছি, F মাইনাস আছে, তার মানে কি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, কিন্তু যখন F মাইনাস আছে সেখানে কিন্তু একটা ইলেকট্রন যুক্ত হয়েছে, তাহলে ওই আগের ইলেকট্রনের সাথে 9টা ইলেকট্রনের সাথে যেহেতু ফ্লোরিন মাইনাস আছে, এখানে আরেকটি ইলেকট্রন যোগ হয়ে ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হবে 10, সেই অনুসারেই কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসটা হলো। নিয়নের হচ্ছে এটা, সোডিয়ামের আছে, সোডিয়াম প্লাস আছে, তাহলে সোডিয়ামের শুধু সাধারণভাবে যে ইলেকট্রন বিন্যাসটা ছিল 3s1 ছিল, তাহলে যেহেতু এখানে প্লাস আছে তার মানে এই ইলেকট্রনটা থাকবে না, আর এই ইলেকট্রনটা না থাকলে এই শক্তি স্তরও প্রয়োজন নেই। এবং পরেরটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2p6, কারণ ম্যাগনেসিয়াম 2+ আছে, তাহলে এটারও 3s এ যে দুটো ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন দুটো আমরা লিখব না। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, কি দেখতে পাচ্ছি সবাই কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে আছে, অর্থাৎ তাদের শক্তি স্তর একই আছে। আচ্ছা, সেটা বিষয় না, বিষয় হচ্ছে এখানে কি হচ্ছে, প্রোটন সংখ্যা ফ্লোরিনের হচ্ছে 9 এখানে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কত, F মাইনাস হওয়াতে ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10। নিয়নের প্রোটন সংখ্যা 10, ইলেকট্রন সংখ্যাও 10। সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা আছে 10। ম্যাগনেসিয়ামের এখানে প্রোটন সংখ্যা হবে p, লিখবো আমরা। আচ্ছা, একটু বড় করে লিখি। ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 10। কেন ইলেকট্রন সংখ্যা 10 হলো, ওই যে এখানে 2+ আছে, তার মানে যে প্রোটন সংখ্যা ছিল সেখান থেকে দুটা প্রোটন ইলেকট্রন বাদ হয়ে গেলে সেখানে 10 হচ্ছে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, প্রোটন সংখ্যা 9 আছে, ইলেকট্রন সংখ্যা 10 আছে, অর্থাৎ বহিস্থ শক্তি স্তরে কি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়নি। তাহলে প্রোটনের আধান, ফ্লোরিনের ক্ষেত্রে প্রোটনের আধান সেম আছে, কিন্তু ইলেকট্রনের আধান অর্থাৎ নেগেটিভ, প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ আধান এবং ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ আধান। তাহলে এই যে ইলেকট্রনের নেগেটিভ আধান হচ্ছে 10, তাহলে সেখানে কি হয়েছে, ইলেকট্রনের অর্থাৎ নেগেটিভ আধান বৃদ্ধি পেয়েছে। নেগেটিভ আধান বৃদ্ধি পাওয়ায় প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা খুব একটা দৃঢ়ভাবে থাকে না, দুর্বল আকর্ষণ বল সেখানে কাজ করে, বিধায় কি তার পরমাণু নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়। আকর্ষণ কম মানে কি দূরত্ব বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে তাই ফ্লোরিন মাইনাস আয়নের আকার কিন্তু হবে সবচাইতে বড়, ঠিক আছে। অর্থাৎ নেগেটিভ চার্জ যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আকার বৃদ্ধি পেতে থাকবে। ফ্লোরিনের সাধারণভাবে যে তোমার আকার ছিল, ফ্লোরিন মাইনাস হওয়াতে তার আকারটা কি হবে, আরও বড় হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই আকর্ষণ, প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ হ্রাস পেয়েছে, অর্থাৎ সেখানে দুর্বল আকর্ষণ কাজ করছে বিধায় দূরত্ব বৃদ্ধি পেয়েছে, তাই হচ্ছে কি আকার বড় হয়ে গেছে। নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, আমরা সবাই জানি, এবং নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন এবং প্রোটন অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আধান সমান থাকায় সেটা খুব বেশি স্থিতিশীল, তাই এটার আকার সবচাইতে ছোট।
অর্থাৎ এই ফ্লোরিন এবং নিয়নের মধ্যে যদি আকার বলি তাহলে এর আকার হচ্ছে সবচাইতে ছোট। এখন সোডিয়ামের ক্ষেত্রে আসো। সোডিয়ামের প্রোটন সংখ্যা আছে 11টা আর ইলেকট্রন সংখ্যা আছে 10টা। তার মানে ধনাত্মক আধান আছে 11টা এবং ঋণাত্মক আধান আছে 10টা। যেহেতু তার প্রোটনের নিউক্লিয়াসের ধনাত্মক আধান অপরিবর্তিত আছে, কিন্তু ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ বিশিষ্ট অর্থাৎ ঋণাত্মক আধান কিন্তু হ্রাস পেয়েছে, সেখানে প্রোটনের থেকে ধনাত্মক আধানের থেকে ঋণাত্মক আধান সংখ্যা হ্রাস পেয়েছে। সেই কারণে সে কি হয়, সেই নিউক্লিয়াসের প্রতি খুব দৃঢ়ভাবে আরও আকর্ষিত হয়ে থাকে। তাহলে ম্যাগনেসিয়ামে তো 2টা আয়ন আছে, তাহলে সে আরও বেশি দৃঢ়ভাবে আকর্ষিত হবে সোডিয়ামের তুলনায়। তাই সোডিয়ামের আকারের থেকে বলবো ম্যাগনেসিয়ামের আকারটা আরেকটু বড় হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ধনাত্মক আধান অর্থাৎ ক্যাটায়নের ক্ষেত্রে যদি চার্জ বৃদ্ধি পায়, সোডিয়াম 1+ এবং ম্যাগনেসিয়াম 2+, চার্জ বৃদ্ধি পাচ্ছে। চার্জ বৃদ্ধি পেলে আকার ছোট হতে থাকে। আর ঋণাত্মক আয়ন বা অ্যানায়নের চার্জ যদি বাড়তে থাকে, অর্থাৎ এখানে F- আছে, একটা নেগেটিভ আয়ন আছে, যদি নাইট্রোজেন হতো, নাইট্রোজেন 3- আয়ন হতো, তাহলে তার আকারটা আরও বড় হতো। ঋণাত্মক আয়নের ক্ষেত্রে চার্জ যত বৃদ্ধি পাবে আকার তত বড় হবে, এবং ক্যাটায়নের ক্ষেত্রে ধনাত্মক আধানের ক্ষেত্রে চার্জ যত বৃদ্ধি পাবে আকার তত ছোট হবে। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে পরমাণু ও আয়নসমূহের আকারের ক্রম ব্যাখ্যা করো। তাহলে আমাদের এটার উত্তরটা হচ্ছে সবচাইতে বড় হচ্ছে ফ্লোরিন, তারপরে হচ্ছে সোডিয়াম প্লাস, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এবং সবচাইতে ছোট হচ্ছে নিয়ন। তোমরা এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল করবে, আমরা যেহেতু গয়ের উত্তর করছি, আমরা প্রথমে মৌলগুলোকে চিহ্নিত করলে 1 মার্ক, তারপরে তুমি তো ব্যাখ্যা দিলে, সেখানে 2 মার্ক পেয়ে গেলে, আর শেষে যখন আকারের ক্রম বলবে অবশ্যই শেষে তোমাদের এটা দিতেই হবে। যদি এটা দিতে পারো তাহলে কিন্তু 3-এ 3 পেয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 4টা পরমাণু এবং আয়নের মধ্যে, এখানে ফ্লোরিন নেগেটিভ আয়ন আছে, ফ্লোরিন নেগেটিভ আয়নের আকার সবচাইতে বড়, তারপর সোডিয়ামের আকার, সোডিয়াম প্লাসের আকার, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+-এর আকার তার থেকে সোডিয়াম প্লাস থেকে একটু ছোট, এবং নিয়নের আকার সবচাইতে ছোট। আচ্ছা, হাসিনা আক্তার বানু বলছো, ম্যাডাম পরমাণুর আকার কি শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করবে? আচ্ছা, পরমাণুর আকার কি ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করবে? অবশ্যই পরমাণুর আকার ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করবে, কারণ আমরা বলেছিলাম যে একই পর্যায়ে পরমাণুর প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বাড়তে থাকে। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে প্রোটনের ধনাত্মক চার্জের সাথে ইলেকট্রনের ঋণাত্মক চার্জের আকর্ষণ খুব দৃঢ়ভাবে কাজ করে, সেখানে তার দূরত্ব কমে যায়, তার ফলে কি হয়, আকার ছোট হতে থাকে। শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার উপর নয়, ইলেকট্রন প্রোটন দুটার উপরেই নির্ভর করে। আচ্ছা, পরমাণুর যোজ্যতা কি? পরমাণুর যোজ্যতা বলছি আমরা তার যোজনীকে, অর্থাৎ একটা যৌগ গঠন করার সময় দুটি মৌল, তাদের যে দুটি মৌল একে অন্যের সাথে যে যুক্ত হওয়ার ক্ষমতা, সেটাকে আমরা বলছি পরমাণুর যোজ্যতা।
নিশাত তৌফিকা, আচ্ছা আগেরটার উত্তর করেছো। নিচে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে নাকি? আচ্ছা আমি তো আর লিখিনি, এখানেই শেষ করেছি, নিচে আর লিখিনি। তাহলে আমরা পরমাণুর আকার শুধু না, আমরা আয়নের আকারও কিভাবে পরিবর্তিত হয় সেটাও কিন্তু জানলাম। তাহলে আজকে আমরা আয়নীকরণ শক্তি, আমরা পরবর্তী ক্লাসে আয়নীকরণ শক্তি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তোমাদেরকে আবারও বলছি যে তৃতীয় অধ্যায় যদি ভালোভাবে না পারো তাহলে কিন্তু এই অধ্যায়ের প্রশ্নগুলো উত্তর করতে পারবে না। এবং তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো দেখে থাকো এবং ওখানে দেখবে উদ্দীপকগুলা কিন্তু এভাবে করেই আসে, তাহলে উদ্দীপক প্রথমে বুঝতে হবে এবং সেই উদ্দীপক বুঝতে হলে বেশি বেশি চর্চা করতে হবে। পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস অবশ্যই জানতে হবে, না হলে এখানে এই কেমিস্ট্রিতে বলো বা এই অধ্যায়ে বলো বা যেটাই বলো ভালো করতে পারবে না। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য। তোমরা নিশ্চয়ই বাড়িতে আরও বেশি চর্চা করবে, তাহলে তোমাদের অনুশীলন যত ভালো করবে তোমাদের পরীক্ষা তত ভালো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।